আজকে বয়লার ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কোর্সের 16তম ক্লাস। এই ক্লাসে আমরা বয়লারে বিভিন্ন ধরনের ট্রাবল শুটিং নিয়ে শিখব, যে বয়লারে কী ধরনের সমস্যাগুলো মূলত হয় এবং সেগুলোর ক্ষেত্রে আমরা কী ধরনের ট্রাবল শুটিং অ্যাকশন নিতে পারি। যখন একটা মেশিনের সমস্যা হয় তখন সেই সমস্যাটা সমাধানের জন্য আমাদেরকে প্রথমে দেখতে হয় যে মূলত সমস্যা কোথায় ঘটেছে, কী কারণে ঘটেছে, এবং তারপরে আমরা সমাধানের দিকে যেতে পারি। যদি আপনি একটা সমস্যা আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি সমস্যা সমাধানের দিকে প্রায় 75% এগিয়ে গেছেন। এখন শুধুমাত্র আপনি কাজটা করতে পারলেই আপনি সমাধান করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি যদি একটা সমস্যা প্রপারলি আইডেন্টিফাই করতে পারেন তাহলে সেই সমস্যাটা সমাধান করতে পারবেন। অন্যথায় আপনি যদি প্রপারলি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে আপনার ঘন্টার পর ঘন্টা চলে যাবে শুধুমাত্র কোথায় সমস্যা হয়েছে সেটা খুঁজে বের করতে। আমরা জানি যে একটা সমস্যা হওয়ার পিছনে বিভিন্ন রকম কারণ থাকতে পারে। সেই কারণগুলোর মধ্যে যে কোনো একটা যদি সংঘটিত হয় তাহলে আমাদের বয়লারে একটা সমস্যা দেখা দিবে। যেমন ধরেন, আপনাকে যদি বলা হয় যে আপনার বয়লারটা বন্ধ হয়ে যেতে পারে কি কারণে, তাহলে আপনার এখানে উত্তর হতে পারে বিভিন্ন রকম। যেমন বয়লারে যদি গ্যাসের পরিমাণ না থাকে বা ফুয়েলের যদি প্রাচুর্যতা না থাকে তাহলে বয়লার বন্ধ হতে পারে। বয়লারের প্রেশার যদি বেড়ে যায় তাহলে বন্ধ হতে পারে। প্রেশার যদি একেবারে কম হয়ে যায় হঠাৎ করে, অর্থাৎ হঠাৎ করে যদি প্রেশার ড্রপ করে, সেই ক্ষেত্রে আপনার বয়লারের ভিতরে পানির লেভেল কমে যাবে, সেই ক্ষেত্রে বয়লার বন্ধ হতে পারে। বয়লারের মধ্যে পানির লেভেল এমনিতেই যদি কমে যায় সেই ক্ষেত্রে বন্ধ হতে পারে। ইন্টারলক সিস্টেমের সমস্যার কারণে বয়লার বন্ধ হতে পারে। তো এই যে কয়েকটা ঘটনার কথা বললাম, এই প্রত্যেকটা ঘটনাই যদি ঘটে তাহলে আমাদের বয়লারটা বন্ধ হতে পারে। তো যদি আমার বয়লারটা বন্ধ হয় তাহলে আমাকে কোন কোন দিকে বিবেচনা করতে হবে, যে কি কি কারণে বয়লার বন্ধ হতে পারে। বয়লারের এই যে এতক্ষণ ধরে বললাম, যে যদি পাওয়ার না থাকে, যদি বিদ্যুৎ না থাকে, যদি বয়লারে প্রেশার ড্রপ করে, যদি বয়লারে প্রেশার অতিরিক্ত হয়ে যায়, যদি টেম্পারেচার বেশি হয়, পানির লেভেল না থাকে, এই প্রত্যেকটা ঘটনার কারণে বয়লার বন্ধ হতে পারে। তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে ঘটনাটা কোথায় ঘটেছে। যদি আপনার জানা না থাকে যে কোন কোন কারণে মূলত বয়লার বন্ধ হতে পারে তাহলে আপনি ঘটনা খুঁজে বের করতে পারবেন না। দেখা গেল যে বয়লার বন্ধ হয়েছে, আপনি জানেন না যে কি কি কারণে বয়লার বন্ধ হতে পারে, তাহলে আপনি কি করতেছেন, আপনি আপনার বসকে জিজ্ঞাসা করতেছেন যে বস বয়লার বন্ধ হয়ে গেছে এখন কি করব, সে বলতেছে আগে দেখো কি হয়েছে। তো আপনি খুঁজে পাচ্ছেন না যে কি কারণে বয়লার বন্ধ হয়েছে। আপনি অপারেটরকে জিজ্ঞাসা করতেছেন বা বিভিন্ন চেষ্টা করতেছেন, কিন্তু যেই যেই কারণে বয়লারটা বন্ধ হতে পারে সেই কারণগুলো আপনি জানেন না জন্য আইডেন্টিফাই করতে পারতেছেন না যে আসলে মূল সমস্যাটা কোথায়। আমরা এই ক্লাসে শিখব যে কোন কোন কারণে একটা ঘটনা ঘটতে পারে। যেমন এতক্ষণ ধরে বললাম একটা বয়লার বন্ধ হওয়ার পিছনে কোন কোন কারণ থাকতে পারে, এই রকম কারণগুলো আমরা এই ক্লাসে জানবো। যখন আপনি কারণটা জানতে পারবেন তখন আপনি সমাধানের দিকে যাইতে পারবেন। সেই জন্য কি করব আমরা, এই ক্লাসে একটা ঘটনা ঘটার পিছনে কোন কোন কারণ থাকতে পারে সেই কারণগুলো আমরা এই ক্লাসে শিখব। অর্থাৎ ডিরেক্ট আমরা ট্রাবল শুটিং শিখাইতে পারবো না এখানে, যেহেতু যে আমি বয়লারকে বন্ধ করে আপনাকে দেখাইতে পারবো না, যেহেতু যে এই যে এই কারণে বয়লার বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণে বয়লার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম যেহেতু দেখাইতে পারবো না, সেই ক্ষেত্রে এই ক্লাসে আমরা দেখব যে কোন কোন ঘটনাগুলোর কারণে একটা সমস্যা সংঘটিত হয়। আর যখন আপনি জানতে পারবেন যে এই টোটাল ইস্যুগুলা যদি আসে বা যে কোনো একটা ঘটনা যদি ঘটে, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার বয়লারটা বন্ধ হওয়ার পিছনে এই কারণগুলো থাকতে পারে, এবং ওই এরিয়াগুলা যখন আমি চেক করতে থাকবো তখন আমি আইডেন্টিফাই করতে পারবো যে মূল ঘটনাটা কোথায় ঘটেছে। তো আমরা যদি প্রথম স্লাইডটা দেখি যে মূলত কেমন ভাবে আমরা এখানে শিখাবো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বয়লারের ইস্যু এসেছে ফ্লেম ফেলিওর। অর্থাৎ আমার বয়লারের ফ্লেম ফেলিওর হচ্ছে, মানে বয়লারটার ভিতরে আগুন জ্বলতেছে না বা হঠাৎ করে আগুন নিভে গেছে। তো এই যে হঠাৎ করে আগুন নিভে যাওয়া, এই আগুন নিভে যাওয়ার ঘটনাটা কেন ঘটতে পারে এটা আমাদেরকে জানতে হবে, যে কি কি কারণে মূলত আগুনটা নিভে যেতে পারে। তাহলে আমরা দেখি যে মূলত বয়লারের যদি আগুন নিভে যায় তাহলে সেক্ষেত্রে কোন কোন কারণে নিভতে পারে।
যদি হঠাৎ করে ফুয়েল সাপ্লাই ইন্টারাপশন হয় তাহলে আমাদের বয়লারটা বন্ধ হতে পারে। অর্থাৎ হঠাৎ করে আপনার বয়লারটার মধ্যে স্টিমের প্রেশার বা অন্যান্য প্রেশার সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার ফুয়েলের সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে বা ফুয়েলের প্রেশারটা কমে গেছে। আপনার যে ডিজেল আছে এই ডিজেলটার প্রেশার কমে গেছে বা ডিজেলটা শেষ হয়ে গেছে। আপনার বয়লারের মধ্যে আগুনের পরিমাণটা জ্বলার জন্য যতটুকু এয়ার এবং ফুয়েলের প্রয়োজন ততটুকু নাই, এই মুহূর্তে অনেক বেশি বাতাস চলে যাচ্ছে অথবা অতিরিক্ত পরিমাণে তেল চলে যাচ্ছে, বাতাসের পরিমাণটা খুবই কমে গেছে, যার কারণে অক্সিজেনের লেভেলটা কমে যাওয়ার কারণে আপনার বয়লারটা বন্ধ হয়ে গেছে। এই ঘটনাগুলোর কারণে মূলত ফ্লেম ফেলিওর হতে পারে। এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে, যেমন বয়লারে যদি আমাদের যে ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম যে ফটোসেল থাকে বা লাইট ডিটেক্টিং সেন্সর থাকে, সেই সেন্সর যদি খুলে ফেলি তাহলে আমরা কি বলেছিলাম যে বয়লার বন্ধ হয়ে যেতে পারে। অথবা যদি ফটোসেলটা নষ্ট হয়ে যায়, ফটোসেলের উপরে যদি ময়লার আস্তরণ পড়ে তাহলে আমাদের বয়লারের আগুনটা হঠাৎ করে নিভে যেতে পারে। এছাড়াও আমাদের বয়লারের যে ইয়াটা আছে, প্রোগ্রামিংটা আছে, এই প্রোগ্রামিংয়ে যদি সমস্যা হয় বা যদি কোনো কারণে এরকম হয় যে আমাদের প্রোগ্রামগুলা সঠিকভাবে পৌঁছাতে পারতেছে না নির্দিষ্ট সেন্সর পর্যন্ত বা সেন্সর থেকে সঠিকভাবে কমিউনিকেশন হচ্ছে না আমাদের যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারের সাথে, তাহলেও আমাদের ফ্লেমটা হঠাৎ করেই বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ আগুনটা নিভে যেতে পারে। যেমন ফটোসেলের কথা বললাম যে ফটোসেল যদি হঠাৎ করে এটা কানেকশনটা মিস হয়ে যায় বা এটা যদি ডাটা প্রদান করতে না পারে তাহলে বয়লারটা বন্ধ হয়ে যেতে পারে। আপনার বয়লারে যে চিমনির টেম্পারেচার আছে, এই টেম্পারেচার যদি হঠাৎ করে অতিরিক্ত বেশি দেখায়, এক একটা বয়লারের ক্ষেত্রে এক এক রকম রেঞ্জ থাকে। যেমন কোনো কোনো বয়লারে 180, কোনো বয়লারে 190, কোনো বয়লারে 220, কোনো বয়লারে 230, কোনো বয়লারে 400, কোনো বয়লারে 1000, এরকম টেম্পারেচার চিমনির গোড়ায় যেন থাকে এটা নিশ্চিত করতে হয়, অর্থাৎ এই টেম্পারেচারের লেভেলের নিচে। তো যদি কোনো কারণে এই টেম্পারেচার ক্রস করে তাহলে আমাদের বয়লারের ইন্টারলক সিস্টেমটা অন হয়ে যাবে এবং যার ফলে বয়লারটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। এরপরে বয়লারে যদি প্রেশারটা অতিরিক্ত বেশি হয়ে যায় অথবা যদি প্রেশার সেন্সর যেটা আছে এইটা হঠাৎ করে বুঝতে পারে যে অতিরিক্ত প্রেশার বয়লারের মধ্যে আছে, ধরেন আপনার বয়লারের মধ্যে প্রেশার নাই কিন্তু অতিরিক্ত প্রেশার আছে, ওই সেন্সরটা বুঝতে পারতেছে, তাহলে আপনার বয়লারের ফ্লেমটা নিভে যেতে পারে বা আগুনটা নিভে যেতে পারে। এছাড়াও যদি কোনো কারণে এরকম হয় যে আপনার বয়লারের মধ্যে প্রেশারটা উঠেছে, উঠার পরে যে প্রেশার লিমিট সুইচের কথা আমরা দেখেছিলাম বা জেনেছিলাম আমাদের যে ইকুইপমেন্টের ক্লাসে, ওই ক্লাসে কি বলেছিলাম যে প্রেশার লিমিট সুইচ কি করে, নির্দিষ্ট প্রেশারে গেলে বয়লারকে বন্ধ করে দেয়, নির্দিষ্ট প্রেশারে আসলে আবার বয়লারকে রানিং করে। তো ওই প্রেশার লিমিট সুইচটা যদি কখনো হ্যাং হয়ে যায় বা কখনো যদি ট্রিপ করে তাহলে হঠাৎ করে আপনার বয়লারের আগুনটা নিভে যাবে। নিভে যাওয়ার পরে আর সহজে রানিং করতে পারবেন না, অর্থাৎ বয়লারের আগুন যদি নিভে যায় সেটা প্রেশারের কারণে হতে পারে বা নর্মাল কন্ডিশনে যদি বয়লারের আগুন নিভে যায় তাহলে পরবর্তীতে আস্তে আস্তে আবারও সবকিছু অটোমেটিকলি অন হয়ে যাবে। কিন্তু যদি ফেইলিওর হয় তাহলে আপনাকে অ্যালার্ম দেখাবে যে বয়লারটা টিপ করেছে বা আগুনের সমস্যা হয়েছে বা ফ্লেম ফেলার একটা আপনাকে সিগন্যাল দেখাবে। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রাবল শুটিং করার জন্য কোন কোন স্টেপ বেছে নিতে হবে, এই যে এতক্ষণ ধরে যেই কথাগুলো আমরা বলেছি যে ফুয়েল সাপ্লাই যদি না থাকে, যদি ইগনিশন সিস্টেমের সমস্যা থাকে বা ফটোসেলের সমস্যা থাকে, যদি তেল এবং বাতাসের মিক্সারটা সঠিক না থাকে, যদি সেন্সরের সমস্যা থাকে, তো এই প্রত্যেকটা কারণে আমাদের যেহেতু বয়লারে আগুনটা নিভে যাচ্ছে তাহলে আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম এই জায়গাগুলো আমাদেরকে চেক করতে হবে যে সমস্যাটা কোন জায়গায় ঘটেছে, আগুনের সমস্যার কারণে বা আগুনটা যে নিভে গেল এটার কোন কোন কারণে আগুন নিভতে পারে, এই যে এতক্ষণ ধরে বললাম এই কারণগুলোতে, তাহলে আমাকে একটার পর একটা স্টেপ বাই স্টেপ চেক করতে হবে। এই ক্ষেত্রে যদি আপনার বয়লারের অ্যালার্ম চেক করার মতন অপশন থাকে, অর্থাৎ যদি এরকম থাকে যে যে কোনো একটা সমস্যার কারণে আপনার বয়লার বন্ধ হয়ে গেলেই সেটা অ্যালার্ম আকারে আপনাকে দেখাবে যে টেম্পারেচার বেড়ে গেছে, এই একটা অ্যালার্ম এসে আছে বা একটা কোড জেনারেট হয়েছে, বা আপনার বয়লারের মধ্যে এই আপনার হচ্ছে যে স্টিমের প্রেশার অতিরিক্ত হাই হয়ে আছে সেইটার ক্ষেত্রে একটা অ্যালার্ম দেখাচ্ছে অথবা ইন্ডিকেটর জ্বলে আছে। তো সেইগুলা দেখে আপনাকে বুঝতে হবে যে ঘটনাটা কোথায় ঘটেছে।
তো যদি ওই রকম জায়গাগুলোতে ঘটনাগুলো ঘটে থাকে, তাহলে সেইটার উপর নির্ভর করে আপনাদেরকে অ্যাকশন নিতে হবে। যদি ফুয়েল না থাকে তাহলে আপনাকে ফুয়েলের করতে হবে, নিশ্চিত করতে হবে ফুয়েলটা। তারপরে যদি আপনার ফটো সেলের সমস্যা থাকে তাহলে ফটো সেলটা প্রয়োজনে পরিবর্তন করে ফেলতে হবে, অথবা ফটো সেলটা পরিষ্কার করে আবার লাগিয়ে দিতে হবে। আপনার যদি টেম্পারেচার সেন্সর বা প্রেশার সেন্সর এইগুলাতে সমস্যা হয় তাহলে এগুলা খুলে পরিষ্কার করে দিতে হবে মাথাটা। ওই মাথাতে মূলত জমে, স্কেলের মতন এক ধরনের ময়লা জমাট বাঁধে, যার ফলে ওইটার ডিটেক্ট করতে পারে না সঠিকভাবে, তখন উল্টাপাল্টা রেজাল্ট দেখায়। অথবা যদি কেবল কানেকশনের সমস্যা থাকে, লুজ কানেকশন থাকে, সেই ক্ষেত্রে এই যে যত কথাগুলো বললাম এরকম ঘটনাগুলো ঘটতে পারে। সেই ক্ষেত্রে যে সমস্যাটা আপনি দেখতে পাবেন সেটা সমাধান করে তারপরে আমার বয়লারকে রানিং করার চেষ্টা করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যদি কোনো কারণে বয়লারটা বন্ধ হয়ে যায় আর যদি আপনি এক বা একাধিকবার বয়লারটাকে রানিং করতে না পারেন, তাহলে যতক্ষণ পর্যন্ত সমস্যা খুঁজে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আপনি বয়লারকে রানিং করার চেষ্টা করবেন না। কারণ আপনি বারবার বারবার বয়লারকে রানিং করতে চাচ্ছেন কিন্তু বয়লার রানিং হচ্ছে না, অর্থাৎ আগুন ধরতেছে না, তাহলে যেই সমস্যাটা হবে, আমরা যে বয়লারের ব্যাকফায়ারের ঘটনা দেখেছিলাম ওই রকম ব্যাকফায়ারের ঘটনা ঘটে যেতে পারে। কারণ বারবার আপনার বয়লারের মধ্যে গ্যাস যাচ্ছে, বারবার আপনার বয়লারের মধ্যে তেল যাচ্ছে। তেলের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিটা বেশি, কারণ তেল যখন যাচ্ছে, যাওয়ার পরে যদি বয়লারের মধ্যে জমাট বেঁধে থাকে তেল, তাহলে এই তেলগুলা বাতাস হইলেও বা আপনার বয়লারে প্রিপার্জিং পোস্ট পার্জিং হইলেও এই তেলগুলা সহজে বের হবে না যদি তেলটা তরল আকারে পড়ে থাকে। তাহলে কি সমস্যা হবে, ব্যাকফায়ারের মতন ঘটনা ঘটবে। এই কারণে যখন একবার দুইবার তিনবার এরকম যদি বয়লারটাকে রানিং করতে না পারেন, তাহলে মূল সমস্যাটাকে খুঁজে বের করে সমাধান করে তারপর বয়লারকে রানিং করার চেষ্টা করতে হবে। আপনি যখন আপনার বয়লারটা অপারেট করবেন তখন এরকম হতে পারে যে হঠাৎ করে বয়লারের ভিতরে দেখা যাচ্ছে যে এক সাইডে আগুন জ্বলতেছে, অর্থাৎ বয়লারের যে ডিফিউজার প্লেট আছে এই ডিফিউজার প্লেটের এক সাইডে আগুন জ্বলতেছে, আরেক সাইডে আগুন নিভে আছে। কখনো কখনো অনেক বেশি আগুন জ্বলতেছে, কখনো আগুনের পরিমাণটা কমে যাচ্ছে, কখনো কখনো ধাপ ধাপ করে মনে হচ্ছে যে আগুনটা নিভে যাবে, আবার আগুন জ্বলে উঠতেছে। এইরকম সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ আগুনটা যেভাবে স্মুথলি জ্বলার কথা সেভাবে স্মুথলি জ্বলতেছে না। কখনো মনে হচ্ছে নিভে যাবে, কখনো মনে হচ্ছে এই বেশি হয়ে ভাবে জ্বলতেছে, আবার মনে হচ্ছে যে এক সাইডে জ্বলতেছে আর এক সাইডে নিভে যাচ্ছে, এরকম ঘটনা দেখা দিচ্ছে। তো এইরকম যদি ঘটনা ঘটে, এর পসিবিলিটিস কজগুলা হচ্ছে, যদি আপনার বয়লারের বার্নারের সেটিংটা সঠিকভাবে করে না রাখা থাকে তাহলে এইরকম সমস্যা হতে পারে। যদি বয়লারের যে ব্লোয়ার মোটর আছে এই ব্লোয়ার মোটরে কোনো একটা জায়গায় লিকেজ থাকে এবং সেই জায়গা দিয়ে যদি বাতাসগুলা বের হয়ে যেতে থাকে, যদি আপনার বয়লারের যদি যে নজেলটা আছে এই নজেলের যদি ফিল্টারগুলা জ্যাম হয়ে যায়, তাহলে এরকম সমস্যা দেখা দিতে পারে। যদি ডিফিউজার প্লেটে ময়লা জমাট বেঁধে যায় সেই ক্ষেত্রে এরকম সমস্যা দেখা দিতে পারে। এবং আপনার বয়লারে যদি কোনোভাবে বার্নারের দিকে পানি চলে আসে তাহলেও কোনো কোনো ক্ষেত্রে এরকম সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ যদি ফুয়েলের সাথে পানির মিশ্রণ ঘটে, অনেক সময় এরকম হয় যে আমরা যে তেলগুলা কিনে থাকি এই তেলগুলা অনেক সময় দেখা যায় যে সঠিকভাবে রিফাইন হয় না, বা তেলগুলা টিউনিং করা থাকে, তেলের মধ্যে অন্যান্য বিভিন্ন রকম কেমিক্যাল মিক্স করে দেয়, বা তেলগুলা সঠিকভাবে রিফাইন না করে বিক্রি করে। অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা মূলত এগুলা করে থাকে। তো সেই ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে। তো যদি এরকম আনস্টেবল ফ্লেমের সমস্যাটা থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার বয়লারে সমস্যাটা আগে আইডেন্টিফাই করতে হবে যে ঘটনাটা কি ঘটতেছে। এটা কি কন্টিনিউয়াসলি এরকম হচ্ছে নাকি হঠাৎ করে এরকম সমস্যা দেখা দিয়েছে। যদি হঠাৎ করে হয় তাহলে আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, যে দেখতে হবে যে কিছুক্ষণের মধ্যে এটা ঠিক হয়ে যায় কিনা। যদি সামান্য পরিমাণে তেলের সমস্যা থাকে বা গ্যাস জনিত কোনো সমস্যা থাকে বা একেবারে ছোট কোনো ময়লা ভিতরে চলে গেছে তাহলে হয়তোবা এটা বের হয়ে যেতে পারে। যদি এরকম না হয়, 2 মিনিট 1 মিনিট 5 মিনিট দেখলেন, দেখার পরে দেখলেন যে না সমস্যার সমাধান হচ্ছে না, তখন যেটা করতে হবে যে আগুনের পরিমাণটা কেমন জ্বলতেছে। যদি সেই পরিমাণ জ্বলার কথা, অর্থাৎ যদি তেলের বয়লার হয় বা তেলের ফুয়েলের বার্নার হয় সেই ক্ষেত্রে গ্যারান লাল রঙের আগুন জ্বলবে। আর যদি গ্যাসের বার্নার হয় তাহলে একেবারে নীলাভ বর্ণ, যেমনটা মূলত গ্যাসের যে চুলা আছে চুলার মাথার দিকে দেখা যায় যে নীলাভ বর্ণ একটা দেখতে পাওয়া যায়,
ওই রকম বর্ণের আগুন জ্বলবে। তো এই ক্ষেত্রে যদি আগুনের পরিমাণটা সঠিক না থাকে তাহলে ফুয়েল এবং এয়ারের রেশিওটা ঠিক করতে হবে। এই ক্ষেত্রে অনেক সময় জিজ্ঞাসা করবে আপনাকে ইয়াতে ইন্টারভিউ প্রশ্নে যে বয়লারে ফুয়েল এবং এয়ারের রেশিওটা কত থাকে। তো এইটা মূলত এক এক বার্নারের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। কোনো কোনো বয়লারে 20/1 এরকম হয়ে থাকে, কোনো কোনো বয়লারে 10/1 হতে পারে বা এরকমের হতে পারে। কিন্তু রেশিওটা নির্ধারণ করা হয় মূলত বয়লারের যে ফ্লু গ্যাস অ্যানালাইসিস করা হয় ওই ফ্লু গ্যাস অ্যানালাইসিসের মাধ্যমে। এইখানে যে আপনার বয়লারে 20/1 রেশিও রাখলেই বয়লারে আগুনটা সঠিকভাবে জ্বলবে বিষয়টা এরকম না। আপনার মূল উত্তর হচ্ছে মানে যদি আপনি অ্যাডভান্স লেভেলে উত্তর দিতে চান তাহলে আপনাকে উত্তর দিতে হবে যে আমাদের বয়লারের ফুয়েল এবং এয়ারের রেশিওটা করা আছে বয়লারের যে ফ্লু গ্যাস আছে এই ফ্লু গ্যাসটা অ্যানালাইসিস করে। এই ক্ষেত্রে বয়লারের ফ্লু গ্যাস অ্যানালাইসিস করে দেখা হয়েছে যে বয়লারের ফ্লু গ্যাসের মধ্যে অক্সিজেনের লেভেল কতটুকু আছে, কার্বন মনোক্সাইডের লেভেল কতটুকু আছে, ওই লেভেল ধরে ধরে আমরা এটাকে রেশিও করেছি। তো সেই ক্ষেত্রে আপনার এটা হবে সঠিক। আর যদি আপনি 20/1 বলে দেন তাহলে এটা কোনো বার্নারের জন্য সঠিক হতে পারে, কোনো বার্নারের জন্য সঠিক নাও হতে পারে। বিষয়টা হচ্ছে এরকম। মূলত কিছু কিছু বইয়ে লেখা আছে এরকম একটা রেশিও দেওয়া আছে, কিন্তু এই রেশিওটাই মানে একেবারে স্ট্যান্ডার্ড রেশিও না যে এই রেশিও দিলেই আগুনটা সঠিকভাবে জ্বলবে। মূল বিষয়টা হচ্ছে যে আপনার বয়লারের ফ্লু গ্যাসের যে এই অ্যানালাইসিসটা করতে হবে। করার মাধ্যমে ওই ফ্লু গ্যাস দিয়ে কি পরিমাণ অক্সিজেন বের হচ্ছে, কি পরিমাণ কার্বন মনোক্সাইড বের হচ্ছে, এগুলা অ্যানালাইসিস করতে হবে, করে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আপনার গ্যাসের পরিমাণ যদি 1% মানে 20:1 রেশিওর পরিবর্তে 20:2 রাখা লাগে, যদি 20:3 রাখা লাগে বা এর সাথে কম বেশি লাগে সেই ক্ষেত্রে করতে হবে। মূল কথা কি আপনার বয়লারের ফ্লু গ্যাসের প্যারামিটারগুলো কেমন থাকতেছে এটার উপর নির্ভর করবে। এরপরে আসি, যদি কোনো কারণে এরকম দেখতে পাওয়া যায় যে আগুনটা এক সাইডে জ্বলতেছে আর এক সাইডে জ্বলতেছে না, বা মনে হচ্ছে যে এই নিভে যাবে এই আবার বেশি জ্বলে উঠতেছে, তো এই ক্ষেত্রে বয়লারের যদি ভিতরে নজেল যেটা থাকে বার্নারের ওই নজেলের যদি সমস্যা থাকে তাহলে এরকম হয় যে ফিল্টারের মধ্যে অনেক পরিমাণে ময়লা জমে গেছে বা কোনো একটা সাইডে ময়লা জমে গেছে, যার ফলে সঠিকভাবে আগুনটা মানে তেলগুলা বের হইতে পারতেছে না। আর তেলগুলা বের হইলেও মূলত সেটা স্প্রে সঠিকভাবে হচ্ছে না। তো এই কারণে এরকম সমস্যা হয়। সেই ক্ষেত্রে ফিল্টারটা বের করতে হবে, বের করে ফিল্টারটা খুলে পরিষ্কার করে তারপর আবারও লাগাইতে হবে। এছাড়াও আরো বেশ কিছু সমস্যা হতে পারে, যেমন অতিরিক্ত কালো ধোঁয়া বের হতে পারে কখনো কখনো, আবার সঠিকভাবে জ্বলতে পারে। তো এইটার ক্ষেত্রেও মূলত যদি তেলের কোয়ালিটি ভালো না থাকে তাহলে এরকম ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে কিছু সময় দেখতে হবে যে আসলে আমি এসে দেখলাম, দেখা মাত্রই হাইপার হয়ে গিয়ে একটা সেটিং চেঞ্জ করে ফেলতেছি, এরকম করা যাবে না। আগে বিষয়টা ভালোভাবে বুঝতে হবে, বুঝে তারপরে সমাধানের দিকে আগাইতে হবে। কার্বন মনোক্সাইড ফরমেশনটা হচ্ছে যদি আপনার বয়লারের কার্বন মনোক্সাইডটা বেশি বের হয়, অর্থাৎ আগুনটা যদি সঠিকভাবে না জ্বলে, তাহলে আপনার বয়লারের টিউবে অনেক পরিমাণে কালি জমাট বেঁধে যাবে। তো যদি কালি অনেক পরিমাণ জমাট বাঁধে তাহলে কালির পুরুত্ব যত বাড়বে আপনার বয়লারের ইফিসিয়েন্সি তত কমবে। কারণ কালির পুরুত্ব যখন বাড়বে তখন কালি ভেদ করে তাপমাত্রাগুলা বয়লারের ভিতরে পানিতে পৌঁছাতে পারবে না, না পৌঁছে এই টেম্পারেচারগুলা চিমনি হয়ে বের হয়ে যাবে। তো যদি আপনি দেখেন বয়লারটা 6 মাস পরে খুলেছেন, খোলার পরে দেখলেন যে টিউবে অনেক পরিমাণে কালি জমাট বেঁধেছে, সেই ক্ষেত্রে এটা বুঝতে হবে যে আপনার বয়লারে বাতাসের পরিমাণ কম আছে, এবং আপনার বয়লারে বাতাসের পরিমাণ কম থাকার কারণে আগুনটা সঠিকভাবে জ্বলতেছে না, যার ফলে ধোঁয়া বেশি হচ্ছে। আর ধোঁয়া বেশি হইলে বয়লারের ওই টিউবের বডিতে বা টিউবের যে ভিতরের জায়গাগুলা এই জায়গাগুলোতে কালি জমাট বাঁধবে। এছাড়াও যদি আপনার বয়লারে অনেক ঠান্ডা বাতাস প্রবেশ করে, একেবারে ডিরেক্ট ঠান্ডা বাতাস প্রবেশ করতেছে, কোনো বাতাসকে গরম করার অবস্থা নাই, বা বয়লারটা এমন জায়গায় ইনস্টলেশন করা আছে যে ডিরেক্ট বাহিরের যে বাতাস, ধরেন শীতকালে আপনি বয়লারটা পরিচালনা করতেছেন, এখন এই রুমের মধ্যে যে বাতাসটা থাকবে মোটামুটি একটু গরম অবস্থায় থাকবে, তারপরে এই বাতাসটা বয়লারের ভিতরে ঢুকবে। কিন্তু আপনার যদি এরকম হয় যে আউটডোর সাইডের বাতাসগুলা ডিরেক্ট বয়লারের বার্নারের ভিতরে ঢুকে যাচ্ছে,
সেই ক্ষেত্রে আউটডোরের টেম্পারেচার যদি থাকে 10, 12, 15, যেমনটা শীতকালে হয় আর কি, তো ওই টেম্পারেচার যদি বয়লারের ভিতরে ঢোকে তাহলে এরকম ঘটনা ঘটতে পারে যে আগুনটার টেম্পারেচার ঠিকভাবে উৎপাদন হবে না, সেই ক্ষেত্রে ধোঁয়াটা বেশি হবে। এছাড়াও যদি ওই যে ইয়ার নজেলের সমস্যার কথা বললাম, ওই নজেলের সমস্যা যদি থাকে তাহলেও বয়লারের মধ্যে এরকম সমস্যা হবে। আবার যদি স্প্রেটা সঠিকভাবে না হয়, ধরেন আপনি দেখতে পাচ্ছেন যে না আগুনটা ঠিকভাবেই জ্বলতেছে, কিন্তু স্প্রেটা ঠিকভাবে হচ্ছে না, আগুনটা জ্বলতেছে ঠিক আছে কিন্তু আগুনের কালারটা যেই রকম থাকার কথা সেরকম নাই। তো আগুনের কালার আপনি দেখে বুঝতে পারতেছেন না যে সঠিকভাবে জ্বলতেছে কি জ্বলতেছে না, সেই সময় আপনার বয়লারের ফ্লু গ্যাসটাকে অ্যানালাইসিস করতে হবে, করে দেখতে হবে যে এখানে মূলত অক্সিজেনের লেভেল কত আছে, কার্বন মনোক্সাইডের লেভেলটা কত আছে, সেই ক্ষেত্রে তখন আপনি বুঝতে পারবেন। এটা সমস্যা সমাধান করার জন্য যে কথাগুলো বললাম, যে এয়ার এবং ফুয়েল এয়ার রেশিওটা ঠিক করতে হবে। যদি আপনার বয়লারে ডিরেক্ট বাইরে ওয়েদারের টেম্পারেচারটা প্রবেশ করে বা ঠান্ডা বাতাস প্রবেশ করে, সেই ক্ষেত্রে আপনার বয়লারের রুমের যে ইয়াগুলো আছে, জানালাগুলো আছে, দরজাগুলো আছে, এইগুলা বন্ধ করে রাখতে হবে, শুধুমাত্র ভেন্টিলেটরের মাধ্যমে বয়লারের রুমের ভিতরে বাতাস প্রবেশ করাতে হবে। তাহলে ওই বাতাসটা যখন আস্তে আস্তে এসে বার্নারের ভিতরে ঢুকবে তখন রুম টেম্পারেচারের কারণে সেটা কিছুটা হলেও উত্তপ্ত হয়ে মানে একটু গরম হয়ে বয়লারের ভিতরে ঢুকবে। যদি কোনো কারণে এরকম দেখেন যে আপনার বয়লারের মধ্যে অনেক পরিমাণে ধোঁয়া তৈরি হচ্ছে এবং চিমনি দিয়ে একেবারে কালো ধোঁয়া বের হচ্ছে, তো যদি কালো ধোঁয়া বের হয় তাহলে মূলত এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এই ঘটনাগুলোর কারণেই আপনার বয়লারে কালো ধোঁয়া বের হবে। যেমন এয়ার এবং ফুয়েলের রেশিও যদি ঠিক না থাকে তাহলে আপনার বয়লারের কালো ধোঁয়া বের হবে চিমনি দিয়ে। আপনার বয়লারে যদি নজেলের সমস্যা থাকে তাহলে কালো ধোঁয়া বের হবে। যদি আপনার ফুয়েলের কোয়ালিটি ভালো না থাকে তাহলে কালো ধোঁয়া বের হবে। যদি আপনার ফুয়েলের মধ্যে কোনো কারণে পানি চলে আসে, অনেক ক্ষেত্রে এরকম হয় যেই ব্যারেলগুলোর দিক থেকে আমরা তেল ঢেলে নিই সেই ব্যারেলগুলো আবারও পাঠায় দিই, তো ওই ব্যারেলের মধ্যে অনেক ক্ষেত্রেই পানি প্রবেশ করে বা ওই ব্যারেলের নিচের দিকে মূলত গাদের মতন জমা হয়। তো ওইগুলা যদি কোনো কারণে নজেলের দিকে চলে আসে এরকম সমস্যা হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বয়লারের টিউব লিকেজ হওয়া বা এরকম সমস্যার কারণে যদি বার্নার সাইডে পানি চলে আসে তাহলেও কালো ধোঁয়া বের হইতে পারে। সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ই সাদা ধোঁয়া বের হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কালো ধোঁয়াও বের হইতে পারে। এরকম না যে কালো ধোঁয়াই বের হবে টিউব লিকেজ হইলে বা কোনো কারণে বার্নারে পানি চলে আসলে, তবে কখনো কখনো কালো ধোঁয়াও বের হইতে পারে। যদি এরকম হয় তাহলে আমাদের ফুয়েল এবং এয়ারের রেশিওগুলো ঠিক করতে হবে, নজেলটা খুলে পরিষ্কার করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে এরকম হয় যে নজেলটার মাথা যেটা থাকে ওইটা যেহেতু স্পিডে এর ভিতরে তেলগুলো প্রবেশ করে, তো সেই ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে নজেলটার ওই মাথার ছিদ্রগুলা বড় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে নজেলটা পরিবর্তন করে ফেলতে হবে। নজেল পরিবর্তনের ক্ষেত্রে আমরা ক্লাসে দেখেছিলাম যে যখন আমরা নজেল পরিবর্তন করব নজেলের বডিতে একটা কোড থাকে, ওই কোড অনুযায়ী আমাদেরকে নজেল কিনে আনতে হবে। অন্যথায় আপনি যদি বাজার থেকে একটা নজেল কিনে আনেন আর সেই নজেলটা যদি হয় 10 টন বয়লারের বার্নারের জন্য আর আপনার বয়লারটা যদি হয় 2 টন বয়লারের বার্নার, সেই ক্ষেত্রে এইটা লাগাইলে দেখবেন যে আপনার তেলের খরচটা অতিরিক্ত বেড়ে গেছে বা এইটা লাগানোটা একেবারেই উপযুক্ত হবে না। সেই জন্য আপনার বয়লারে যে নজেলটা লাগানো আছে ওইটাতে যেই কোড ব্যবহার করা আছে ওই কোডের নজেল আপনাকে ব্যবহার করতে হবে। ওই কোডটা দেওয়াই থাকে মূলত এই নজেল দিয়ে কি পরিমাণ তেল কত সময়ের মধ্যে মানে 1 ঘন্টায় কতটুকু তেল স্প্রে করবে ওইটা নির্ধারণ করে দেওয়া থাকে ওই কোডের মধ্যে। তো সেই ক্ষেত্রে ওইভাবে কিনে আনতে হবে, কিনে এনে লাগিয়ে দিলে এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। আর তেলের কোয়ালিটির জন্য মূলত আমাদের বাংলাদেশে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা আপনি যখন ইঞ্জিনিয়ারিং লেভেলে যাবেন ম্যানেজারের লেভেল যাবেন তখন মূলত আপনাকে ফোন করে প্রত্যেক দিন বিরক্ত করতে থাকবে কোনোভাবে যদি তার আপনার নাম্বার পেয়ে যায় যে বস আমার এখান থেকে তেল নেন আমরা টাকা কম রাখবো বা বিভিন্ন আপনাকে সুযোগ সুবিধা দিতে চাইবে, দিতে চেয়ে আপনার কাছে তেল সেল করার চেষ্টা করবে। তো যদি এইরকম অসাধু ব্যবসার থেকে আপনি তেল নেন, সবাই যে অসাধু তেমন না, কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটায়। তো ওই রকম অসাধু ব্যবসায়ের থেকে যদি আপনি তেল নেন এবং সেগুলা দিয়ে যদি আপনি বয়লার পরিচালনা করতে চান তাহলে সেই ক্ষেত্রে এরকম সমস্যা হবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় ফার্নেস ওয়েল আমাদের বাংলাদেশে যেগুলো ব্যবহার করা হয়, ফার্নেস ওয়েলের ক্ষেত্রে
ম্যাক্সিমাম ফার্নেস অয়েলের মধ্যেই ভেজাল থাকে। ম্যাক্সিমাম, আমি আবারও বলতেছি, ম্যাক্সিমাম ফার্নেস অয়েলের ক্ষেত্রে ভেজাল থাকে। তো সেই জন্য ফার্নেস অয়েল কেনার জন্য বা যখন আপনি এরকম লেভেলে যাবেন বা আপনার ফ্যাক্টরিতে যদি ফার্নেস অয়েল ব্যবহার হয়, তাহলে আপনি অবশ্যই যারা ফার্নেস অয়েল সাপ্লাই দিচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই ফার্নেস অয়েলটার কোয়ালিটি কি, কোন দেশ থেকে এসেছে। তারপরে আমরা যেমন, আমরা আরো পরের ক্লাসগুলোতে যখন ক্লাস করব, তখন আমরা এই যে তেলের কোয়ালিটি বা গ্যাসের কোয়ালিটি কেমন হবে সেগুলো সম্বন্ধে জানবো। তো সেই অনুযায়ী আমাদের ওই তেল বা গ্যাসগুলা ক্রয় করার চেষ্টা করতে হবে। মূলত গ্যাস ক্রয় করার কোনো অপশন নাই, যেহেতু গ্যাসের লাইন যেটার বা যেই কোম্পানির যেই অঞ্চলে থাকে সেটাই নিতে হয়। কিন্তু যদি আপনি ওই গ্যাসগুলা সিএনজি গুলা নেন, তাহলে ওই ক্ষেত্রে আপনি বাছাই করে নিতে পারেন। আর তেল কেনার ক্ষেত্রে সেই ক্ষেত্রেও আপনি বাছাই করে নিতে পারবেন। ধরেন আপনি ব্রয়লারটা পরিচালনা করতেছেন, ব্রয়লার পরিচালনা করার সময় হঠাৎ করে দেখলেন যে ব্রয়লারের বার্নারটা বন্ধ হয়ে গেছে। তো বার্নার বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, আপনি এরপরে চালু করার চেষ্টা করতেছেন, চালু হচ্ছে না। যতবারই চালু করার চেষ্টা করতেছেন, চালু হচ্ছে না। তো এই ক্ষেত্রে কোন কোন ঘটনাগুলোর কারণে এরকম সমস্যা দেখা দেয়? যদি আপনার বয়লারটা বারবার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দেখায়, তাহলে এখানে কয়েকটা ঘটনা ঘটতে পারে। যেমন আপনার বয়লারে যদি ফটো সেলের সমস্যা থাকে, যদি আপনার বয়লারে ফটো সেলের সমস্যা থাকে, তাহলে আপনার বয়লারের আগুনটা জ্বলবে, পাইলট ফায়ার হবে কিন্তু মেন ফায়ারে যাবে না। এটা একটা সমস্যা। ওই সময় কি হবে, খট করে শব্দ হবে, দেখবেন যে আপনার বয়লারে ইগনিশন হলো কিন্তু বয়লারের মধ্যে আগুন জ্বললো না। এই ক্ষেত্রে কি সমস্যা, আপনার হয়তোবা সলিনয়েড ভালভ ওপেন হয় নাই। সেটা পাইলট সলিনয়েড ভালভ হতে পারে, মেন সলিনয়েড ভালভ হতে পারে। এটা ওপেন হয় নাই, যার কারণে গ্যাস না থাকার কারণে আগুনটা ধরে নাই, তার মানে ইগনিশনটা ফেল করছে। এরপরে আপনার বয়লারের যদি ইগনিশন ট্রান্সফরমারের সমস্যা থাকে, দেখা যাচ্ছে যে ওই যে 11,000 ভোল্টেজ এটা উৎপাদন করতে পারতেছে না, তো সেই ক্ষেত্রে আপনার বয়লারে ইগনিশন হবে না। যদি ইগনিশন ইলেকট্রোড, দুইটা মাথা যেটা দেখিয়েছিলাম আমরা, যে দুইটা মাথার গ্যাপ যদি বেশি হয়ে যায়, এই ক্ষেত্রে 4 মিলিমিটার, 6 মিলিমিটার, 8 মিলিমিটার, 10 মিলিমিটার পর্যন্ত গ্যাপ থাকতে পারে। তো এর চাইতেও যদি বেশি হয়ে যায়, তাহলে আপনার বয়লারে ইগনিশনটা হবে না। আপনার ইগনিশন ট্রান্সফরমারে ভোল্টেজ তৈরি করবে, ওইখানে ভোল্টেজ যাবে, কিন্তু যেহেতু এটার গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে ওইখানে আগুনটা ধরবে না। আবার যদি ইগনিশন ইলেকট্রোডের মাথায় ময়লা জমাট বেঁধে যায় অনেক বেশি পরিমাণে, তাহলেও আপনার বয়লারে ইগনিশনটা হবে না। এরপরে আপনার বয়লারে যদি ফুয়েল না থাকে, তারপরে ফুয়েলের প্রেশার যদি না থাকে, তাহলে আপনার বয়লার যতই চালু করার চেষ্টা করেন, প্রেশার না থাকার কারণে আগুনটা ধরবে না। এরপরে আপনার বয়লারে যদি কোনো কারণে প্রেশার লিমিট সুইচ টিপ করে থাকে, তাহলে আপনার বয়লারে আগুন আপনি যতই চালানোর চেষ্টা করেন, বয়লারে কোনো পাওয়ারই পাবেন না। প্রেশারের কারণে যদি টিপ করে থাকে, তাহলে আপনার বয়লারের বার্নার সাইডে কোনো ধরনের পাওয়ার যাবে না, সেক্ষেত্রে আপনি বয়লারটা রানিং করতে পারবেন না। এরপরে আপনার বয়লারে যদি টেম্পারেচার অতিরিক্ত হয়ে থাকে আর সেটা যদি ডিটেক্ট করে রাখে বয়লারে, যে এই বয়লারের মধ্যে অতিরিক্ত টেম্পারেচার আছে, সেই ক্ষেত্রে আপনি বয়লারটাকে কোনোভাবে রানিং করতে পারবেন না, বার্নারে পাওয়ার পাবেন না। যদি আপনার ইন্টারলক সিস্টেমের মধ্যে এই সিস্টেমগুলো থাকে বা ইনক্লুড করা থাকে, তাহলে এই ঘটনাগুলো ঘটতে থাকবে। তখন কি করতে হবে, আপনি দেখলেন যে বার্নারটাকে চালাইতে পারতেছেন না, কোন অবস্থা থেকে, বয়লারের বার্নারে মানে হচ্ছে, ওই স্পার্ক হচ্ছে কিন্তু আগুন জ্বলতেছে না, তাহলে আপনার ওই গ্যাসের সমস্যাগুলোর দিকে নজর দিতে হবে। যে আপনার বয়লারে হয়তো বা গ্যাসের পরিমাণ নাই, বা আপনার সলিনয়েড ভালভটা ওপেন হচ্ছে না। যদি সলিনয়েড ভালভ না ওপেন হয়, তাহলে সলিনয়েড ভালভ খুলে এটার যে কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো চেক করতে হবে, যে কানেকশনগুলো ঠিক আছে কিনা, লুজ হয়ে গেছে কিনা, এরকম ঘটনাগুলো দেখতে হবে। এরপরে যদি ধরেন আপনার সলিনয়েড ভালভ ঠিক আছে, সলিনয়েড ভালভ কিভাবে চেক করবেন ঠিক আছে কিনা, আপনার সলিনয়েড ভালভটা খুলে নিয়ে আলাদাভাবে পাওয়ার দিতে হবে। পাওয়ার দিয়ে দেখতে হবে যে এটা ওপেন ক্লোজ হচ্ছে কিনা। যদি ওপেন ক্লোজ হয়, তাহলে তো এটা ওপেন যে সময় হওয়ার কথা তখনও হবে, যেহেতু পাওয়ার দেওয়ার পরে হচ্ছে। এরপরে আসি, বয়লারে যদি আপনার হচ্ছে ফটো সেলে দেখতে না পায়, তাহলে আপনার বয়লারে আগুন জ্বলবে না। এরপর যদি আপনার বয়লারের ওই ট্রান্সফরমার বা ইলেকট্রোডের সমস্যা থাকে, তাহলে ট্রান্সফরমারটা চেক করতে হবে যে 11,000 ভোল্টেজ উৎপাদন করতেছে কিনা।
ওইখানে আবার হাত দিয়ে চেক করতে হবে না, টেস্টার দিয়ে চেক করতে যাওয়া যাবে না, যেহেতু 11,000 ভোল্টেজ। আপনি টেস্টার দিয়ে চেক করতে গেলে দেখা যাবে যে শক খেয়ে উল্টে পড়ে আছেন, এরকম করা যাবে না। ওইখানে ইয়া দিয়ে অ্যাম্পিয়ার মিটার দিয়ে চেক করতে হবে যে ওইখানে কতটুকু ভোল্টেজ উৎপাদন হচ্ছে, সরি ভোল্ট মিটার দিয়ে। এরপরে আপনার আরো যে সমস্যাগুলোর কথা বললাম, এই প্রত্যেকটা ধরে 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 চেক করতে হবে যে ঘটনাটা কোথায় ঘটতেছে। যখন বারবার এরকম সমস্যা দেখা দেবে, অবশ্যই প্রত্যেকটা ঘটনা দেখে দেখে চেক করে তারপরে আপনাকে সমাধান করে তারপর বয়লারকে রানিং করতে হবে। বয়লারে সবচেয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হয় যদি বয়লারের মধ্যে পানির লেভেল একেবারে কমে যায়। তো পানির লেভেল কমে যাওয়ার পিছনে কি কি ঘটনা থাকতে পারে? পানির লেভেল কমে যেতে পারে যদি ফিড ট্যাঙ্কে পানির লেভেল না থাকে বা পানি না থাকে। ফিড ট্যাঙ্কে পানি না থাকলে তো আপনার বয়লারে কোনোভাবে পানি ঢোকাতে পারবেন না। এইটা গেল একটা সমস্যা। ফিড ট্যাঙ্কে পানি আছে, ফিড পাম্প চলতেছে না, তাহলে কি করতে হবে? ফিড পাম্পকে চালু করার ব্যবস্থা করতে হবে। চালু করব কিভাবে? চেক করতে হবে যে ফিড পাম্পে মূলত সিগন্যালটা যাচ্ছে কিনা। ফিড পাম্পে সিগন্যাল গেলে পাম্প চালু হওয়ার কথা। যদি সিগন্যাল যায় তারপরেও ফিড পাম্প চালু না হয়, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো ফিড পাম্পের মোটর পুড়ে গেছে কিনা দেখতে হবে। যদি মোটর পুড়ে যায় তাহলে তো মোটর চেঞ্জ করে ফেলতে হবে বা মোটরের যে রিওয়াইন্ডিং করা ওই কাজগুলো করতে হবে। যদি ফিড পাম্পে কানেকশনও যায় বা পাওয়ারও যায়, সিগন্যালও যায়, ফিড পাম্পটা ঘুরেও কিন্তু বয়লারের ভিতরে পানি ঢুকতেছে না, তার মানে হয়তোবা বয়লারের ফিড পাম্পের মধ্যে হাওয়া ধরে আছে বা হাওয়া প্রবেশ করেছে, যার কারণে এই বয়লারের ভিতরে পানি প্রবেশ করতেছে না। তো সেই ক্ষেত্রে ফিড পাম্পের হাওয়া ছড়ানোর জন্য বা হাওয়া বের করে দেওয়ার জন্য একটা স্ক্রু থাকে, সেটা খুলে দিলে ভিতরে থাকা হাওয়াগুলা বের হয়ে যায়, তারপরে আবার রানিং করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। যদি কোনো কারণে বয়লারের এই ফিড পাম্পের যে সিল আছে সেই সিলটা লিকেজ হয়ে যায়, তাহলে কখনো কখনো ভিতরে বাতাস প্রবেশ করে হাওয়া ধরতে পারে। তো যদি সিল লিকেজ হয়ে যায়, সিল পরিবর্তন করে ফেলতে হবে। সিলগুলো নষ্ট হলে মূলত এগুলো রিপেয়ার করা যায় না। এটা খুবই রেয়ার বিষয় রিপেয়ার করা, মানে এটা নাই বললেই চলে যে রিপেয়ার হয় এরকম। ফেটে যায়, ফেটে গিয়ে মূলত নষ্ট হয়ে যায় এগুলা। তো এটা একটা গেল। এরপরে যদি ভিতরে থাকা ইমপ্লেয়ার গুলা ভেঙে যায়, তারপরে ভিতরে থাকা বুশ গুলা ভেঙে যায়, তাহলে এই পাম্পটার ভিতরে খটখট করে শব্দ হবে, তারপরে মানে ভাঙা চোরার মতন শব্দ হবে। সেই ক্ষেত্রে ওই সমস্যাগুলো সমাধান করতে হবে, পরিবর্তন করা হোক বা যেটাই হোক। এরপরে আসি, যদি ফিড পাম্পের যে লাইনটা আছে এই লাইনের নন রিটার্ন ভালভটা ওপেন না হয়, তাহলে আপনার বয়লারের ভিতরে পানি প্রবেশ করবে না। এই ক্ষেত্রে আপনার বয়লারের যে হিট পাম্পের পরে একটা প্রেসার গেজ থাকবে, ওই প্রেসার গেজে উচ্চ প্রেসার দেখাবে। ধরেন আপনার বয়লারের এই ফিড পাম্পে পানি প্রবেশ করলে প্রেসার দেখায় 10 কেজি, তখন দেখাবে 12 কেজি, 13 কেজি, 14 কেজি, এরকম অতিরিক্ত প্রেসার দেখাবে। তার তখন বুঝতে হবে যে হয়তোবা বয়লারের ভিতরে পানি প্রবেশ করতেছে না, ওই নন রিটার্ন ভালভের সমস্যা আছে। এরপরে আসি, এই সবগুলা বিষয় আপনার কোনোটাতেই সমস্যা নাই, আপনার বয়লারের ভিতরে সমস্যা আছে। কি সমস্যা? আপনার বয়লারের ওয়াটার লেভেল কন্ট্রোলারটা সমস্যা হয়েছে, সেটা সঠিকভাবে ডিটেক্ট করতে পারতেছে না। ও ধরে আছে যে বয়লারের ভিতরে পানির লেভেলটা যতটুকু থাকার কথা অতটুকুই আছে, যার কারণে আপনার বয়লারের ফিড পাম্পকে সিগন্যাল প্রদান করতেছে না। তখন আপনার ওই ইয়াটা সেন্সরটা খুলে বের করে পরিষ্কার করে আবার লাগাইতে হবে। যদি তারপরেও সমস্যার সমাধান না হয়, তাহলে প্রয়োজনে সেন্সর পরিবর্তন করে ফেলতে হবে। এরপরে আসি, যদি কোনো কারণে আপনার বয়লারের ব্লো ডাউন ভালভ খোলা থাকে বা কোনো জায়গায় লিকেজ থাকে, যদি ইকোনোমাইজারের লিকেজ থাকে, তাহলে বয়লারের ভিতরে পানি প্রবেশ করলেও বের হয়ে যাবে বা ইকোনোমাইজার দিয়ে বের হয়ে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমার দেখতে হবে যে কোনো জায়গায় লিকেজ আছে কিনা। তো এইভাবে মূলত একটার পর একটা আপনাকে দেখতে হবে যে কোন কোন জায়গায় আপনার সমস্যা হতে পারে, সেটা খুঁজে বের করে তারপরে ওই অনুযায়ী যেই সমাধানের কথাগুলো বললাম ওইগুলা করতে হবে। অনেক সময় এরকম হতে পারে আপনার বয়লারের ভিতরে পানির লেভেলটা অনেক বেড়ে যাবে। তো এইটা যদি বয়লারটা অর্থাৎ ঠান্ডা বয়লার রানিং করেন তাহলে সব সময়ই হবে। মূলত একটা ঠান্ডা বয়লারকে যখন রানিং করা হয় তখন পানিগুলা ফুলে ফেপে ওঠে, সেই সময় বয়লারের পানির লেভেলটা হাই হয়ে যায়। এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু যদি এরকম হয় যে আপনার বয়লারটা রানিং আছে, হঠাৎ করে দেখলেন যে বয়লারের মধ্যে পানির লেভেলটা অনেক বেশি হয়ে গেছে,
তার মানে হয়তোবা আপনার যে ওয়াটার লেভেল সেন্সর আছে বা ওয়াটার লেভেল কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলারটা সঠিকভাবে ডিটেক্ট করতে পারে নাই যে বয়লারের ভিতরে পানির লেভেলটা এখন কত আছে। যদি পানির লেভেলটা বেশি হওয়ার পরেও এই সেন্সর ডিটেক্ট করতে না পারে, তাহলে আপনার ফিড পাম্পটা বন্ধ হবে না। আর ফিড পাম্প বন্ধ না হলে আপনার বয়লারের ভিতরে পানি প্রবেশ করতেই থাকবে, যার ফলে আপনার বয়লারের ভিতরে পানির লেভেলটা বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, সেন্সরটা খুলে ওই সেন্সরের প্রোব টাইপ যদি সেন্সর হয়, তাহলে সেন্সরের মাথায় অনেক সময় স্কেল জমে, ওই ক্ষেত্রে ডিটেক্ট করতে পারে না। অনেক সময় সেন্সরটাই নষ্ট হয়ে যায়, অনেক সময় কানেকশন লুজ হওয়ার কারণে এরকম ঘটনা ঘটে। তো যেই সমস্যাটা ঘটবে সেই ক্ষেত্রে আপনাকে পরিষ্কার করার প্রয়োজন হলে পরিষ্কার করতে হবে, সেন্সরটা খুলে পরিবর্তন করার প্রয়োজন হলে পরিবর্তন করে দিতে হবে। এরপরে আসি, যদি কোনো কারণে আপনার বয়লারের স্টিম কনজামশনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ধরেন আপনার বয়লারটা 5 টন বয়লার, এটার কনজামশন আছে ঘন্টায় 4 টন, মানে পার ঘন্টায় 4 টন কনজামশন হচ্ছে। এরকম একটা ফ্লো থেকে হঠাৎ করে ওরা ভালভ বন্ধ করে দিচ্ছে বা ওই লাইনে কোনো কারণে পাওয়ার চলে গেছে, যার কারণে ওদের মেশিনগুলো হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো আপনার বয়লারের যখন হচ্ছে যে স্টিমটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে কনজামশন হওয়া, তখন আপনার বয়লারে পানির লেভেলটা বেড়ে যেতে পারে। অথবা আপনার বয়লারে দেখা গেল যে পানির লেভেলটা ঠিক আছে, কিন্তু কোনো কারণে ফিড পাম্প চালু হয়েছে, তারপরে আপনার এইখান থেকে সংকেত যাচ্ছে ঠিক আছে, কিন্তু আপনার বয়লারের এই ফিড পাম্পটা আর বন্ধ হচ্ছে না। অনেক সময় এরকম সমস্যা দেখা দিতে পারে যে সুইচ যেটা আছে ওইটা দেখা গেল যে অন হয়েছে, অন হওয়ার পরে আর অফ হচ্ছে না। তো এই ক্ষেত্রেও এরকম হতে পারে। আবার যদি এরকম হয় যে আপনি ম্যানুয়ালি ফিড পাম্পটাকে চালু করেছেন, আপনার আর মনে নাই, সেই ক্ষেত্রেও বয়লারের ভিতরে পানির লেভেলটা বেড়ে যেতে পারে। এছাড়াও বয়লারের মধ্যে যদি ফোমিং হয়, তাহলে ফোমিং এর কারণে বয়লারের মধ্যে বুদবুদ করে পানির লেভেলটা সবসময় বেশি দেখাবে, অথবা পানির লেভেলটা দেখাবে একবার কম একবার বেশি, একবার কম একবার বেশি, অর্থাৎ পানির অস্থিরতা তৈরি হবে বয়লারের ভিতরে। এই ক্ষেত্রে ফোমগুলোকে বের করে দেওয়ার জন্য আমাদের সারফেস ব্লো ডাউন করতে হবে, অথবা বয়লার বন্ধ করে সম্পূর্ণ বয়লারটা ওয়াশ করে তারপর আবার বয়লারকে রানিং করতে হবে। আচ্ছা, আপনারা যারা এখানে বয়লার অপারেটর আছেন, ক্যারি ওভার কি বলতে পারবেন কেউ? আমি ইয়া করে দিচ্ছি, আনমিউট করতে পারবেন। ক্যারি ওভার কি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? স্টিমের সঙ্গে ওয়াটার অ্যাবসর্বে যাওয়ার কারণে যে ফ্লোটা হয় তাকে ক্যারি ওভার বলা হয়। জি, ধন্যবাদ। মূলত এই বিষয়গুলো আমি যে বইটা দিছি অর্থাৎ পিডিএফটা দিছি, ওই পিডিএফ এ লেখা আছে, ঠিক আছে? আপনারা যখন ক্লাসে আসেন একটু পড়াশোনা করে আসলে ক্লাসটা করে মজা পাবেন, আর আপনাদের এই ক্ষেত্রে শেখাটা ভালোভাবে শেখা হবে। হ্যাঁ, আপনি শুধুমাত্র বোবার মতন শুনে যাচ্ছেন, আপনার আগে কোনো ধারণা নাই, সেই ক্ষেত্রে এই মুহূর্তে যেটাই শুনবেন সেটাই মনে হবে নতুন কিছু শুনতেছেন। আর অন্তত যেহেতু ক্লাসগুলা নির্ধারিত করা থাকে যে কোনটার পর কোনটা ক্লাস হবে, আর ওইটাও তো নির্ধারিত করেই আলাদা আলাদা করে করা আছে, সেগমেন্ট ভাগ করে ক্লাসগুলো ইয়া করা লেখা আছে আর কি। তো সেই ক্ষেত্রে যদি একটু পড়ে আসেন, তাহলে ওইগুলোর সাথে রিলেট করাটা আপনার সুবিধা হবে এবং সেই ক্ষেত্রে মনেও থাকবে ভালো। ঠিক আছে? ক্যারি ওভার হচ্ছে যদি স্টিমের সাথে পানি চলে যায়, তাহলে সেটাকে ক্যারি ওভার বলা হবে। এই ঘটনাটা কেন ঘটতে পারে, আর এই ঘটনাটা ঘটলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যদি স্টিমের সাথে পানি স্টিম লাইনে চলে যায়, তাহলে স্টিম লাইনে হ্যামারিং হইতে পারে। হ্যামারিং হইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে বা বড় ধরনের বিপদ হয়। তো সেই ক্ষেত্রে ওয়াটার হ্যামারিং হওয়ানো যাবে না। আর ওয়াটার হ্যামারিং না হওয়ানোর জন্য আমাদের স্টিমের সাথে পানি যেন যেতে না পারে সেই দিকে আমাদেরকে মনোযোগী হইতে হবে। এই ক্ষেত্রে কি হয়, যখন হঠাৎ করে স্টিমের ডিমান্ডটা বেড়ে যায়, মনে করেন যে আপনার বয়লারের স্টিম এখন পার ঘন্টায় 1 টন হারে কনজামশন হচ্ছে, অর্থাৎ আপনার বয়লারে যে স্টিমটা উৎপাদন হচ্ছে এই স্টিমটা মূলত 1 টন করে প্রত্যেক ঘন্টায় খরচ হচ্ছে, মানে এই অনুযায়ী ফ্লোটা হচ্ছে আর কি। তো
হঠাৎ করে যদি এইটার ফ্লো বেড়ে যায় যে প্রত্যেক ঘন্টায় 5 টন স্টিম উৎপাদনের ফ্লো মানে খরচের ইয়াটা বেড়ে গেল, তো সেই ক্ষেত্রে কি হবে, যেহেতু হঠাৎ করে তারা সব ভালভগুলো খুলে দিয়ে স্টিম নেওয়া শুরু করে দিছে, তো ওই সময় অতিরিক্ত স্টিম চলে যাওয়ার কারণে বয়লারের ভিতর থেকে তখন এই স্টিমের সাথে পানি চলে যেতে পারে। অথবা যদি বয়লারের মধ্যে ফোমিং হয় তাহলেও এরকম সমস্যা হতে পারে। এছাড়াও যেখানে স্টিম সেপারেটর থাকে বা ময়েশ্চার সেপারেটর থাকে, সেই সেপারেটর যদি সঠিকভাবে কাজ না করে তাহলেও এই ধরনের পানি চলে যেতে পারে। অর্থাৎ দেখা গেল যে ময়েশ্চার সেপারেটরের সামনে কিছু পরিমাণ পানি আছে, কোনো কারণে এটা বের হয় নাই, তো ময়েশ্চার সেপারেটর এটা করতে পারে নাই, সেপারেট করতে পারে নাই, তখন এগুলাও ইয়াতে চলে যেতে পারে, স্টিম লাইনে চলে যেতে পারে, বা এইটা একেবারে মেশিনে চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের যখন আমরা আমাদের অপারেটরদেরকে দিয়ে মেশিনগুলো পরিচালনা করাবো, বিভিন্ন মেশিন হতে পারে, ডায়ার মেশিন হতে পারে, তারপরে যেই জায়গাতে মূলত স্টিমগুলো ব্যবহার করা হয়, তাদেরকে মূলত আমাদের সর্বপ্রথম ট্রেন আপ করাতে হবে যে স্টিমের ভালভগুলা কিভাবে তারা খুলবে, স্টিমের ভালভগুলা কিভাবে তারা বন্ধ করবে, কারণ এটার সাথে সেফটি রিলেট। তো তাদেরকে কিভাবে শিখাইতে হবে, মাসে কমপক্ষে একদিন অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনি গিয়ে অথবা আপনার অপারেটরকে দিয়ে তাদেরকে বলে আসতে হবে, অথবা যদি একটা মিটিং এর মতন করা যায় তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে মাসে একদিন করে হইলেও তাদের সাথে কথা বলতে হবে এবং তাদেরকে বলতে হবে যে ভালভ যেগুলা খোলা হয় সেগুলা যেন একবারে হুট করে খুলে না ফেলে, সেগুলো আস্তে আস্তে খুলে এবং আস্তে আস্তে বন্ধ করে, তাহলে আপনার স্টিম লাইনটা সুরক্ষিত থাকবে, অন্যথায় স্টিম লাইনের উপরেও এটার প্রভাব পড়বে। আর যদি আপনার বয়লারের হঠাৎ করে অতিরিক্ত পানি ঢুকে যায় তাহলে এরকম সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে পানি যেন না ঢুকে আমরা এতক্ষণ আগের স্লাইডে যেগুলো শিখলাম ওই অনুযায়ী আমাদেরকে অ্যাকশন নিতে হবে। আচ্ছা, প্রাইমিং কি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? আচ্ছা, এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট। আপনারা প্রাইমিং কি এটা শিখবেন, সেটা অনলাইনের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক, সে বয়লারের প্রাইমিং কি সেটা শিখবেন। শেখার পরে এইটা আপনারা গ্রুপে মেসেজ আকারে লিখে দিবেন, ঠিক আছে? যে যার মতন করে নিজের মতন করে লিখবেন, এরকম না যে আপনি চ্যাট জিপিটিতে গিয়ে লিখছেন, লেখার পরে ওইটা কপি করে নিয়ে এসে দিয়ে দিছেন, ওই রকম লেখার আমার দরকার নাই। আমি নিজেই জানি যে ওই প্রাইমিং কি, বা অনেকেই হয়তোবা সামান্য পরিমাণে জানলেও বলতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে আপনার ওই রকম কপি করে লিখে নিয়ে এসে বা কপি করে নিয়ে এসে গ্রুপে পেস্ট করার দরকার নাই। আপনি গুগলে যাবেন, চ্যাট জিপিটিতে যাবেন, বা যেখানে যাবেন সেখানে গিয়ে ওই লেখাটা পড়বেন, পড়ার পরে আপনি যেইটুকু বুঝছেন ওই বুঝার কথাটুকু গ্রুপে লিখবেন যে এই জিনিসটা হচ্ছে প্রাইমিং, এটা হইলে এরকম সমস্যায় এটা সমাধানের জন্য এরকম অ্যাকশন নিতে হবে, এটা আপনি নিজে লিখবেন, তাহলে ভবিষ্যতে কাজে লাগবে। আর যদি শুধুমাত্র কপি করে নিয়ে এসে পেস্ট করে দেন তাহলে এইটা পরবর্তীতে আপনার কোনো কাজে লাগবে না। আচ্ছা, বয়লার ফোমিং। বয়লারের মধ্যে কখনো কখনো ফোম তৈরি হইতে পারে। ফোমগুলো কি, আমরা সাবানের ফেনা তৈরি করলে যেগুলো ভেসে ওঠে বা ফেনা তৈরি হয়, এই ফেনাটাই হচ্ছে ফোমিং, মানে ফেনা তৈরি হওয়া। তো বয়লারের মধ্যে যদি ফেনা তৈরি হয় তাহলে ফেনার কারণে বয়লারের যে গেজ গ্লাস থাকে এই গেজ গ্লাসের মধ্যে পানির অস্থিরতা দেখা যায়। তো যদি পানির অস্থিরতা দেখা যায় তাহলে বুঝতে হবে যে বয়লারের মধ্যে হয়তো বা ফোমিং হয়েছে। এই ক্ষেত্রে আরেকটা ভাবে বোঝার উপায় আছে, সেটা হচ্ছে গেজ গ্লাসের মধ্যে পানির লেভেল যে লেভেলে থাকবে ওই লেভেলে দাগ পড়ে যাবে, তারপরে যখন পানির লেভেলটা আবারও কমে যাবে ওই লেভেলে আবারও দাগ পড়ে যাবে, আবার পানির লেভেলটা উপরে উঠে যাবে, উঠে গিয়ে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট ওই লেভেলে আছে ওই জায়গাতেও দাগ পড়ে যাবে। যখন এরকম দাগ পড়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে পানির ওপরে একটা লেয়ার তৈরি হয়েছে, সেটা ফোমের হতে পারে বা এরকম তেল বা গ্রিস জাতীয় পদার্থের হতে পারে, সেগুলোকে আমার বের করে দিতে হবে, অন্যথায় এই যে প্রাইমিং এর কথা বললাম তারপরে ওয়াটার লগিং এর কথা বললাম ওই ঘটনাগুলো ঘটবে। সেই জন্য আমাদের বয়লারের মধ্যে যেন ফোমিং না হয়
সেইটা প্রতিরোধ করার জন্য আমাদেরকে কি করতে হবে, পানিগুলোকে সঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে, করে পানির মধ্যে থাকা তেল চর্বি জাতীয় পদার্থগুলোকে বের করতে হবে। এছাড়াও বয়লারে যদি ফোমিং হয়ে যায় তাহলে আমাদেরকে সারফেস ব্লো ডাউন করতে হবে। সারফেস ব্লো ডাউন করার জন্য সারফেস ব্লো ডাউন ভালভ থাকে। যদি সারফেস ব্লো ডাউন ভালভ না থাকে সেই ক্ষেত্রে আপনারা হ্যান্ড হোল ব্যবহার করেও এই কাজটা করতে পারেন, যে বয়লার ঠান্ডা করে হ্যান্ড হোল খুলে দিলে ওই হ্যান্ড হোল দিয়ে পানিগুলো বের হয়ে যাবে, অর্থাৎ উপরের লেয়ারের ময়লাগুলো ওই দিক দিয়ে বের হয়ে যাবে। ওই সময় বয়লারের মধ্যে উচ্চ প্রেসারে যদি আপনি পানি স্প্রে করেন তাহলে বয়লারের ভিতরটা ধুয়ে ওই সাইড দিয়ে পানি বের হয়ে যাবে, বা মাড হোল দিয়েও এটা করা যায়, যে সব মানে টোটাল বয়লারের ভিতরে যত পানি আছে সবগুলা বের করে দেওয়ার পরে বয়লারের মধ্যে পানির স্প্রে করলে ভিতরে থাকা ফোমগুলো বের হয়ে যাবে। তারপরে যখন আপনি আবার নতুন পানি প্রবেশ করাবেন তখন এরকম পানি না থাকার কারণে, অর্থাৎ তেল বা গ্রিস জাতীয় পানি না থাকার কারণে আপনার বয়লারে এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। কখনো কখনো এরকম হতে পারে যে আপনার বয়লারের মধ্যে যে স্টিমটা উৎপাদন হচ্ছে এই স্টিমের প্রেশারটা কখনো দেখা যাচ্ছে 5 কেজি, কখনো দেখা যাচ্ছে 2 কেজি, কখনো দেখা যাচ্ছে 3 কেজি। তো এর কারণ যদি সমস্যা হয় তাহলে তো সমস্যা দেখা দিলই, আর যদি সমস্যা ছাড়া এরকম দেখায় সেই ক্ষেত্রে আপনার যদি প্রেশার যে ইয়া থাকবে, প্রেশার গেজ থাকবে, এই প্রেশার গেজের সমস্যার কারণেও এরকম দেখাতে পারে মাঝে মাঝে। অথবা আপনার যে প্রেশার দেখার জন্য ডিজিটাল মিটার থাকবে ওই মিটারের সমস্যার কারণেও এরকম দেখাতে পারে যে প্রেশার উঠতেছে প্রেশার নামতেছে, মানে খুব দ্রুত এটা হচ্ছে। প্রেশার গেজের কাঁটাটা একবার সামনের দিকে যাচ্ছে একবার পিছনের দিকে আসতেছে, সেটা ভাইব্রেট হচ্ছে, এরকম দেখাতে পারে। তো এরকম ঘটনাগুলো যদি ঘটে তাহলে প্রেশার গেজ বা প্রেশার মনিটরিং যে ডিসপ্লেটা আছে ওইটার সমস্যার কারণে এরকম দেখাতে পারে। আর যদি আসলেই এরকম হয় তাহলে বুঝতে হবে যে বয়লারের মধ্যে হয়তোবা প্রেশারটা সঠিকভাবে উৎপাদন হচ্ছে না, অথবা আপনার বয়লারের মধ্যে হয়তোবা আগুনের পরিমাণটা কখনো বেশি জ্বলতেছে, কখনো কম গ্যাস বা তেল ফুটতেছে, যার ফলে আগুনের পরিমাণটা কম বা বেশি হচ্ছে। এর ফলে স্টিমের প্রেশারটা কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে। তো এই সমস্যার কারণে মূলত আমাদের বয়লারের যে স্টিমগুলো উৎপাদন হচ্ছে এইগুলা সঠিকভাবে ব্যবহার হবে না, যার ফলে আপনাকে প্রোডাকশন সেকশন থেকে বারবার কমপ্লেন জানাবে যে স্টিমের প্রেশার কমে গেছে, স্টিমের প্রেশার বাড়ান, এরকম কমপ্লেন জানাতে পারে। তো যদি এরকম হয় যে আপনার ফুয়েলের কারণে এরকম হচ্ছে তাহলে ফুয়েল সাপ্লাইটা ঠিক করতে হবে। তো ফুয়েল সাপ্লাই ঠিক করার ক্ষেত্রে আপনার যদি বয়লারটা গ্যাসের বয়লার হয় তাহলে আপনার গ্যাস রেগুলেটর ভালভটা ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে। অনেক সময় গ্যাস রেগুলেটর ভালভের সমস্যার কারণে এরকম হয়, আবার অনেক সময় আছে তেলের যে ইয়ে আছে নজেল আছে এই নজেলের সমস্যার কারণে এরকম দেখা দেয়। তো এটা হইতে পারে। আবার এরকম হতে পারে যে আপনার বয়লারের স্টিমগুলা অনেক বেশি কনজামশন হচ্ছে, কখনো কখনো অনেক কম কনজামশন হচ্ছে। আবার এরকম হতে পারে যে কোনো একটা জায়গায় লিকেজ হয়ে গেছে যার ফলে ওই জায়গা দিয়ে অনেক পরিমাণে স্টিম বের হয়ে যাচ্ছে। হয়তোবা এমন একটা জায়গায় লিকেজ হয়েছে আপনি ওই জায়গাতে যান নাই, বা ওই জায়গাটা মূলত স্টিমের লাইনগুলো যেহেতু বয়লার মানে ফ্যাক্টরির যে পিছন সাইড দিয়ে মূলত নেওয়া হয়, বা এমন একটা জায়গা দিয়ে নেওয়া হয় যেগুলোতে মূলত মানুষ সচরাচর চলাচল করে না। তো ওই জায়গাগুলো দিয়ে যদি নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে লিকেজ হইলে আপনি যেহেতু বুঝতে পারতেছেন না সেই ক্ষেত্রে প্রেশারটা ড্রপ করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে স্টিম প্রেশার রেগুলেটর চেক করতে হবে, স্টিমের যে লাইনটা আছে সেটা চেক করতে হবে, করে দেখতে হবে যে ঝামেলাটা কোথায় আছে। আর বার্নারটাকে যদি আপনি সেটিংয়ে ঠিক করে ফেলেন, অর্থাৎ ইয়ার এবং ফুয়েল রেশিওটা যদি ঠিক করে ফেলেন তাহলেও এই ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। মনে করেন আপনার বয়লারটা হচ্ছে 5 টনের, তার মানে প্রত্যেক ঘন্টায় আপনার বয়লার থেকে 5 টন স্টিম উৎপাদন হবে। কিন্তু যদি এরকম হয় যে আপনার বয়লারটা 5 টন হওয়া সত্ত্বেও 4 টন স্টিমের উপরে আপনি স্টিম উৎপাদন করতেই পারতেছেন না, আবার স্টিম 5 টনই উৎপাদন হচ্ছে কিন্তু স্টিমে প্রেশার থাকতেছে না, হয়তোবা 4 কেজি থাকতেছে থাকার কথা 5 কেজি, হয়তোবা 4.5 কেজি থাকতেছে থাকার কথা 5 কেজি। তো এই ঘটনাগুলো কেন ঘটে? এই ঘটনাগুলো ঘটে যদি আপনার বয়লারে আগুনের পরিমাণটা সঠিকভাবে না জ্বলে তাহলে এরকম ঘটনা ঘটতে পারে। যদি আপনার ফিড ওয়াটারের টেম্পারেচার হঠাৎ করে ড্রপ করে,
ধরেন আপনার বয়লারে 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াসের পানি ব্যবহার করা হয়। তো যদি কোনো কারণে হঠাৎ করে 60-65 ডিগ্রি বা 40-35 ডিগ্রি যে নর্মাল টেম্পারেচারের পানি এইটা প্রবেশ করা শুরু করেছে, তাহলে আপনার বয়লারের স্টিমের উৎপাদন কমে যাবে। এরপরে যদি কোনো কারণে আপনার বয়লারের ভিতরে কোনো লিকেজ হয়, তাহলে এরকম সমস্যা দেখা দেবে, প্রেশার ড্রপ করবে খুব দ্রুত। এরপরে আপনার বয়লারে যদি স্কেলের পরিমাণ বেড়ে যায়, আস্তে আস্তে স্কেলের পরিমাণ বাড়তেছে, আপনার বয়লারের স্টিমের কনজামশনটা ঠিক থাকা সত্ত্বেও স্টিম আপনি দিয়ে তাদের চাহিদা পূরণ করতে পারতেছেন না, কারণ বয়লারের মধ্যে স্টিমের উৎপাদনটা কমে গেছে, চিমনি দিয়েই টেম্পারেচারগুলো বের হয়ে যাচ্ছে। আবার যদি এরকম হয় যে স্টিম লাইনে বা আপনার যে বয়লারের ভিতরে পানির লেভেল কন্ট্রোলার, এই কন্ট্রোলারের কারণে বা হচ্ছে যে পানির যে লাইন আছে এই লাইনগুলোতে ব্লক হওয়ার কারণে হয়তোবা স্টিমটা সঠিকভাবে পৌঁছাচ্ছে না, অথবা আপনার বয়লারের যে পানির লেভেল ঠিক রাখা এই পানির লেভেলটা ঠিক থাকতেছে না, অথবা কোনো একটা জায়গায় হয়তোবা স্টিম ট্যাপটা ওপেন হয়ে গেছে, সেটা আর অফ হয় নাই। তো যেহেতু ওপেন হয়ে আছে সেই ক্ষেত্রে ওই জায়গাটাও একবারে স্টিম বের হওয়া শুরু হয়েছে, তো হচ্ছেই, আপনি আর ওইদিকে জানো না, দেখেনও না, স্টিম ওইদিকে কমে যাচ্ছে, আপনি শুধু এদিকে এসে খোঁজা শুরু করেছেন যে কি কারণে স্টিম কমতেছে, কি কারণে স্টিম কমতেছে, এত স্টিম উৎপাদন হচ্ছে, আগুন সে ঠিকভাবে জ্বলতেছে, তারপরেও স্টিমের পরিমাণটা কম কেন? তো যেহেতু ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কম অবশ্যই থাকবে, এটা থাকা স্বাভাবিক। সেই জন্য যদি এরকম সমস্যা দেখা দেয়, তাহলে আপনাকে ফিড ওয়াটারের টেম্পারেচার চেক করতে হবে, বয়লারের মধ্যে আগুনটার পরিমাণ সঠিকভাবে জ্বলতেছে কিনা সেটা চেক করতে হবে, বয়লারের কোনো একটা জায়গাতে অর্থাৎ কোনো লাইনে ব্লকেজ আছে কিনা সেটা চেক করতে হবে, আপনার বয়লারের যে স্টিম ট্রাপ আছে সেগুলা ওপেন হচ্ছে কিনা বা ওপেন হওয়ার পরে আর বন্ধ হচ্ছে কিনা সেটা চেক করতে হবে, স্টিম সেপারেটরটা চেক করতে হবে, কারণ স্টিম সেপারেটরে দেখা যাচ্ছে যে সেপারেট করার কথা স্টিম আর কনডেন্স, এই ক্ষেত্রে ওই মানে সেপারেট না করে সবগুলা মূলত বাইপাস লাইন দিয়ে বের করে দিচ্ছে, অর্থাৎ ড্রেন করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, ওই দিক দিয়ে বের হওয়ার কথা কনডেন্স, অথচ বের হচ্ছে স্টিম, সেই ক্ষেত্রেও আপনার স্টিমগুলো সঠিকভাবে সাপ্লাই হবে না। এরকম সমস্যা দেখলে এই সমাধানগুলোর দিকে আগাইতে হবে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস বিষয়ে? আচ্ছা, আমি একটু ব্রিফ করে নেই। আগামীকালকে ক্লাস টেস্ট হবে। ক্লাস টেস্টের টাইমও 9টা থেকে শুরু হবে। সেই ক্ষেত্রে প্রথম 10 মার্কের জন্য পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। এই পরীক্ষাটা শেষ করে যার যার পরীক্ষা শেষ হয়ে যাবে, শেষে ভাইবা পরীক্ষায় উপস্থিত হবে। আর ভাইবা পরীক্ষাটা মূলত আগামীকালকে যে ভাইবা পরীক্ষাটা নেব এটা হবে এ, জব স্ট্যান্ডার্ড অনুযায়ী, মানে আপনি যখন চাকরিতে যাবেন তখন যেভাবে আপনাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করা শুরু করবে বা যেভাবে প্রশ্ন করবে ওই ধরনের প্রশ্ন মূলত আপনাকে করা হবে। যেহেতু এটা ক্লাস টেস্ট, সেই ক্ষেত্রে মূলত আপনার লাইফের জন্য এটা ইম্প্যাক্ট ফেলতে পারে বা এটার জন্য একটা ভালো দিক আপনার লাইফে আসে, সেই জন্য মূলত জব স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে প্রশ্ন করা হবে। সেই ক্ষেত্রে প্রত্যেকেই আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন, যে নিজের সম্বন্ধে বলা বা একটা সিভি দেখার পরে যে ধরনের প্রশ্ন করা হয় ওই রকম প্রশ্ন, প্লাস আজকের ক্লাস সম্বন্ধে আপনাদেরকে প্রশ্ন করা হবে না, আজকের আগের দিন অর্থাৎ গতকাল পর্যন্ত যতগুলো ক্লাস করানো হয়েছে ওই ক্লাসগুলোর উপরে আপনাদেরকে প্রশ্ন করা হবে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর বয়লার বন্ধ হওয়ার কারণগুলো আর একবারে একবারে বলে দেন। আচ্ছা, বয়লার বন্ধ হওয়ার বেশ কিছু কারণ আছে। এই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বয়লারে যদি ফুয়েল সাপ্লাই না থাকে তাহলে বয়লার বন্ধ হতে পারে, বয়লারে যদি স্টিম প্রেশার বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে বয়লার বন্ধ হতে পারে, বয়লারে যদি পানির লেভেল না থাকে সেই ক্ষেত্রে বয়লার বন্ধ হতে পারে, বয়লারে যদি কোনো একটা মাল ফাংশন হয়, সেটা সেন্সর জনিত হয়, তাহলে সেন্সরে ওই সেন্স করতে না পারার কারণে বয়লারটা বন্ধ হতে পারে, বয়লারে যদি টেম্পারেচার জনিত সমস্যা থাকে, যেমন চিমনিতে যদি টেম্পারেচার বেশি থাকে, আপনার চিমনিতে টেম্পারেচার থাকার কথা 20 ডিগ্রি, আছে এই মুহূর্তে 50 ডিগ্রি, তাহলে আপনার বয়লারটাকে বলবে যে এইখানে টেম্পারেচার বেশি আছে, তুমি রানিং হয়ে না।
এরকম ঘটনা ঘটতে পারে। এরপরে আপনার বয়লারে গ্যাসের প্রেশার না থাকলে টেম্পারেচার, তারপর হচ্ছে যে তেলের পরিমাণ যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে বন্ধ হতে পারে। আপনার বয়লারে যদি উম, হচ্ছে যে কি হইতে পারে, আপনার বয়লারে যদি এই তো এরকম ঘটনাগুলোর কারণে আপনার বয়লারটা বন্ধ হতে পারে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যেহেতু আপনাদের আর কারো কোনো প্রশ্ন নাই সেই ক্ষেত্রে ক্লাসটা শেষ করতেছি। আগামীকালকে পরীক্ষা দেওয়ার জন্য আপনারা সবাই প্রস্তুতি নেবেন। আল্লাহ হাফেজ।